স্বাগতম প্রিয় রকার্স, কেমন আছেন সবাই? আজ আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ অ্যাকশন কমেডি ড্রামা মুভি, যা একটি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে তৈরি। এখন গল্পটা একটু অদ্ভুত কিন্তু খুবই মজার। চলো শুরু করি। গল্পের শুরুতে জাপানের একটি বিমানবন্দরে একটি বিমান অবতরণ করে, যার ভেতরে কিছু সন্ত্রাসী থাকে এবং দাবি করে যে যদি আপনি যাত্রীদের জীবিত দেখতে চান তাহলে আমাদের $1,000,000 এবং পালানোর জন্য একটি পৃথক বিমান দিন। জাপান সরকার তাৎক্ষণিকভাবে সেখানে সোয়াট টিম পাঠায়, কিন্তু সরকারি কর্মকর্তারা সন্ত্রাসীদের $1 কোটি দিতে চান না, বরং যাত্রীদের যে কোনোভাবে মুক্ত করতে চান। এখন এখানে যখন আমরা ফ্লাইটের ভেতরে তাকাই, তখন আমাদের নায়িকা গভীর ঘুম থেকে জেগে ওঠেন। তার নাম কুমিকো। একজন সন্ত্রাসী তার মুখের সামনে বন্দুক তাক করে বলে, যদি সে একটুও নড়ে তাহলে আমি তার মুখের ভেতরে গুলি করে দেব, স্থির থাকো। কুমিকো ভয় পেয়ে বিড়বিড় করে বলে যে এখন কি হবে ঈশ্বরই জানেন, আমার স্কুলে দেরি হয়ে যাবে। এটাও ঘটছে। তারপর কাছে বসে থাকা একজন বয়স্ক মহিলা সন্ত্রাসীকে অনুরোধ করে, ছেলে দয়া করে আমাকে কিছু জল খেতে দাও। কিন্তু না, সন্ত্রাসী তাকে হুমকিও দেয় যে সে চুপ করে বসে থাকুক, না হলে আমি তাকে এক গুলিতে উড়িয়ে দেব। বন্ধুরা, এতে কুমির রেগে যায় এবং সন্ত্রাসীকে ধমক দেয় যে তোমার এত সাহস আছে এবং তাও একজন বয়স্ক মহিলা, তুমি তাকে হুমকি দিচ্ছ। তার এই গর্জন শুনে সন্ত্রাসীরা হতবাক হয়ে যায়, আর বন্ধুরা ওরা সবাই এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায় এবং তারপর তাদের নেতা কুমিকোকে গুলি করে শেষ করে দেয়। অন্যদিকে কর্মকর্তারা বিমানের ভেতরে ধানাধান ধানাধানা শব্দ শুনতে পান। তারা ভীত হয়ে পড়েন যে সন্ত্রাসীরা যাত্রীদের হত্যা করছে। তারা ঝাঁক দলকে সতর্ক করে দেন এবং সদল তৎক্ষণাৎ বিমানে প্রবেশ করতে চলেছে। তারপর একে একে সন্ত্রাসীরা নিজেরাই বেরিয়ে আসে। তারা সকলে মাথা নিচু করে ক্ষমা চায়, আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এখানে আসব না, কিন্তু দয়া করে আমাদের এই মহিলার হাত থেকে বাঁচাও। বন্ধুরা, কুমিকো এবং সেখানে দাঁড়িয়ে থাকা মিডিয়া পুলিশ তাদের পিছনে ছুটে আসে। কেউ বুঝতে পারছে না কি হয়েছে। কুমিকো খুব অহংকার করে বলে, তুমি কি দেখছো? আমি কিছুই করিনি, আমি একটা ছোট স্কুলের গণিতের শিক্ষিকা। যাই হোক, হ্যাঁ, আমি এখনো অবিবাহিত। এভাবেই বলছি বন্ধুরা, সে কিসের কথা বলছে ঈশ্বরই জানেন। পুলিশ এবং মিডিয়া মনে করে যে সে একজন পাগল মহিলা, ভেতরে নিশ্চয়ই অন্য কিছু আছে। একটা কথোপকথন হয়েছে যার কারণে এই সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু এই সব লাইভ দেখে কুমিকোর পরিবার এবং কুমিকোর স্কুলের অধ্যক্ষ, যিনি কুমিকোর পরিবার এবং কুমিকোর পুরনো ছাত্রদের বাস্তবতা জানেন, এই সকল মানুষ হতবাক হয়ে যায়। কুমিকো যখন বাড়ি ফিরে আসে তখন তার বন্ধুরা এবং তার পরিবার তার অনেক প্রশংসা করে। তবে কুমিকোর পরিবার ইয়াকুজা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যা জাপানে একসময় খুবই বিপজ্জনক একটি দল ছিল। কুমিকোর দাদা ছিলেন সেই দলের নেতা। সেই কারণেই তিনি ছোটবেলা থেকেই কুমিকোকে সকল ধরনের মার্শাল আর্ট শিখিয়েছিলেন। কুমিকোর বাবা মা যখন ছোট ছিলেন তখনই মারা যান। সেই কারণেই তার দাদা কুমিকোকে তার দলের নেতা বানাতে চেয়েছিলেন, কিন্তু কুমিকো একজন শিক্ষক হতে চেয়েছিলেন এবং তার পুরো দল কুমিকোকে সমর্থন করতে শুরু করে। তারপর যখন কুমিকো স্কুলে যায় তখন সেখানকার অন্যান্য শিক্ষকরা কুমিকো সন্ত্রাসীদের সাথে যোগ দেওয়ার খবরটি দেখে সম্পূর্ণ অবাক হয়। যখন তারা জিজ্ঞাসা করে, কুমিকো বলে, আমি কিছুই করিনি, আমি তাদের কিছুক্ষণ শান্তভাবে বুঝিয়েছিলাম, তারা ভালো সন্ত্রাসী ছিল, তাই হয়তো তারা জিনিসটা বুঝতে পেরেছিল। আর বন্ধুরা দেখো, এই স্কুলের অধ্যক্ষ, যিনি কুমিকো সম্পর্কে সবকিছু জানেন, তাই সে তাকে একা নিয়ে যায় এবং বলে, দেখো, দয়া করে ভবিষ্যতে এমন স্টান্ট করো না, না হলে পৃথিবীর মানুষ সন্দেহ করবে। কোনো অবস্থাতেই তাদের তোমার বাস্তবতা জানা উচিত নয়, অন্যথায় আমার একটা কথা মনে রেখো, তুমি স্কুলে কাজ করতে পারবে না এবং আমাদের স্কুলের নামও কলঙ্কিত হবে। আর তখন বন্ধুরা একজন লোকের কণ্ঠস্বর ভেসে আসে যে, দুঃখিত, আমি একটু দেরি করে ফেলেছি, আমি রিও এবং সে এখানে শিক্ষক সহকারীর কাজ করতে এসেছে। কুমিকো এবং প্রিন্সিপাল তাকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সে কুমিকোর পুরনো ছাত্র ছিল যখন সে অন্য স্কুলে এবং একই স্কুলে কাজ করত। অধ্যক্ষ চাকরি করতেন। কুমিকোর সহকর্মীরা জিজ্ঞাসা করে, তুমি এত অবাক কেন? তুমি কি এটা ইতিমধ্যেই জানো? সে আরো বলে যে হ্যাঁ, সে আমার পুরনো ছাত্র, আমি তাকে কিভাবে ভুলবো। তারপর সে রিওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজে একজন শিক্ষক হতে চাও?
সে স্বাভাবিকভাবেই বলে যে না, এটা তেমন কিছু নয়, কিন্তু কুমি তাকে ছেড়ে যায় না এবং বলে যে আরে, আমি এভাবেই তোমার শিক্ষক ছিলাম, আমাকে অপমান করো না। তারপর সে রিওকে তার ক্লাসে নিয়ে যায়। এটি বিভাগ ডি এবং এই বিভাগে এমন ছাত্রছাত্রী রয়েছে যারা কোনো শিক্ষকের কথা শোনে না বা সঠিকভাবে পড়াশোনা করে না। এটা খুবই দুষ্টু দল। কুঙ্গো প্রথমে তাদের শুভ সকাল বলে, কিন্তু তারা মজা করতে এত ব্যস্ত যে তারা কুমিকোর কণ্ঠস্বরও শুনতে পায় না। তারপর কুমিকো চিৎকার করে ওঠে এবং তারপর সবাই তার দিকে তাকায় এবং তারপর এ ছাত্রীটি কুমিকোর দিকে বল ছুঁড়ে মারে, কিন্তু কুমিকোর ইন্দ্রিয় খুব শক্তিশালী এবং সে সঠিক মুহূর্তে নিচু হয়ে যায় এবং বলটি বোর্ডে আঘাত করে এবং একই ছাত্রের উপর আঘাত করে। এটা দেখে সব ছাত্রছাত্রীরা হতবাক হয়ে যায়। আরে ভয় পেও না, আমি তোমার মতো অনেক বাঁকা ছাত্র দেখেছি এবং আমি তাদের সোজাও করেছি এবং এই আমার সহকারী রিও। চিন্তা করো না, ধীরে ধীরে তোমরা আমাকে বুঝতে পারবে এবং আমরা ভালো করব। বন্ধনটাও সত্যিই ঘটতে চলেছে, ঠিক আছে? এরপর ওপিটি পিরিয়ড বলে যে আমি তোমাদের সবার সাথে মাঠে দেখা করব। সে সেখানে যায়। পরের দৃশ্যে কেবল কুমিকো এবং রিও মাটিতে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ছাত্ররা অন্য কোথাও চলে গেছে। রাগে কুমিকো একটা ক্যান লাথি মারে এবং ওপরে দাঁড়িয়ে থাকা 5 জন ছাত্র এই সব দেখছে এবং এই 5 সদস্যের গ্যাংয়ের নেতা, যার নাম তাকাশি, জানে যে রিও কুমিকোর ছাত্র ছিল এবং সেও বিরক্ত। বন্ধুরা, রিও বুঝতে পারছে না কেন সে কুমিকোর সহকারী হিসাবে এখানে এসেছে। এখান থেকে এখন একটা রেস্তোরাঁ দেখাই। 4 জন ছাত্র দৌড়ে ভেতরে এসে তাদের বন্ধুকে বলে যে তারা কুমিকো মানামকে দেখেছে, তার সাথে একটি ছেলে ছিল, মনে হচ্ছে সে একজন প্রেমিক খুঁজে পেয়েছে। তারপর কুমিকো আর রিও ভেতরে আসে। এরা সবাই কুমিকোর পুরনো ছাত্র, বন্ধু, যাদের দেখে তারা। এই লোকেরা খুব খুশি, তারা গত বছর স্কুল শেষ করেছে। তারপর রেস্তোরাঁর মালিক আসে, যে নিজেও কুমিকোর ছাত্র ছিল এবং সে রিওর সহপাঠী ছিল। মালিক কুমিকোকে বলে যে এই লোকেরা রিওকে তোমার প্রেমিক হিসাবে বিবেচনা করছে। তারপর কুমিকো সবাইকে ধমক দেয় যে কিছু জিজ্ঞাসা না করেই তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছো, তার মানে সে আমার প্রেমিক। আরে সে আমার প্রেমিক নয়, সে আমার পুরনো ছাত্র। তারপর একটি ছেলে, সে কুমিকে আরো জ্বালাতন করে যে হ্যাঁ, যেদিন তুমি প্রেমিক পাবে সেদিন বৃষ্টির নিচ থেকে ওপর পর্যন্ত যাবে। কুমিকো বলছে মজা করা বন্ধ করো, তোমরা সবাই কি এখনো একসাথে আছো? যদি তাই হয় তাহলে আমি খুব খুশি। বন্ধুরা, এখন কথা বলার সময় সে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে, তাই সে তাকে চশমা মুছতে একটি রুমাল দেয়। রিও তাকে চশমা মুছতে একটি রুমাল দেয়। কুমিকোর বর্তমান ছাত্রদের দলকে দেখাবো, তারা তাদের নেতা তাকাশির জন্য অপেক্ষা করছে। যখন তারা এটা করছে তখন ওই এলাকার দল তাদের হুমকি দেয় এবং টাকা দাবি করে এবং তারপর তাকাশি উড়ে এসে তাদের লাথি মেরে বলে যে আমি যদি আমার বন্ধুদের উপর হাত রাখি তাহলে আমি তাদের হাত ভেঙে দেব। মাঝে মাঝে কোনো ঝগড়া হয় না, কিন্তু সেই দলটিও চলে যায়, বলে যে তুমি আমাদের মেরে ভালো করনি, পরে অনেক অনুশোচনা করবে। এভাবেই তাদের নাটক শেষ হয়। তারপরের দৃশ্যে কুমিকো স্কুলে যাচ্ছে এবং সে কোনোভাবে কারো সাথে ধাক্কা খায়। তারপর জানা যায় যে সেও কুমিকোর একজন পুরনো ছাত্র। সে বলে তোমরা কি এখনো রাস্তায় রাস্তার দলবলের মতো ঘুরে বেড়াও? সে বলে আপনি কি বললেন ম্যাডাম, আমরা একটা বিরাট কাজ করছি। এখন এখানে পিছনে কেউ একজন খুব শক্তিশালী বক্তৃতা দিচ্ছেন। তিনি হলেন জাপানের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী, যার নাম বার্ক। অগ্রগতি সে গিয়ে হাত নেড়ে তাকে অভিনন্দন জানায়, কিন্তু তার ছাত্ররা তাকে শান্ত করে এবং সেখান থেকে নিয়ে যায়। এখন স্কুলে দেখানো হচ্ছে যে তাকাই সেইকে হত্যাকারী দলটি স্কুলে এসেছে। এই গ্যাংটির নাম বাই গ্যাং এবং এই লোকেরাও খুব বিপজ্জনক। কমি অবাক হয়ে যায় যে এই লোকেরা কিভাবে ভেতরে এলো। তারপর সে বুঝতে পারে যে তাকাইসেই নিশ্চয়ই কিছু একটা করেছে, সেই কারণেই তারা স্কুলে এসেছে। পুলিশের কণ্ঠস্বর শুনে অধ্যক্ষ ভয় পেয়ে যান এবং পুলিশকে ফোন করেন। বাইক গ্যাং সেখান থেকে চলে যায়, কিন্তু তারা তাকাশিকে ধমক দেয় যে আজ তুমি রক্ষা পেয়েছো, কিন্তু একদিন তারা অবশ্যই তোমাকে মেরে ফেলবে। এখন প্রিন্সিপাল তাকাশির দলকে ধমক দেন যে ছাত্র হয়েও তোমরা উচ্ছৃঙ্খল দলগুলোর সাথে যোগাযোগ রাখো, তোমার কি লজ্জা লাগে না? ওরা বলে যে আমরা কিছুই করিনি স্যার, ওরা আমাদের ধমক দেয় এবং আমাদের টাকা কেড়ে নেয়, সেই কারণেই তাকেসি তাদের সাথে ঝগড়া করেছিল। প্রিন্সিপাল বলছেন তোমরা সবাই শোনো, ছাত্রদের নামের ওপর একটা চিহ্ন থাকা উচিত, বলো কেন আমি তোমার কথা বিশ্বাস করব। আর তারপর কুমিকো তাদের সমর্থন করে যে এরা আমার ছাত্র এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে ভবিষ্যতে এরা আর কোনো ভুল করবে না।
ঠিক আছে, যদি এই লোকেরা আবার এরকম কিছু করে তাহলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। কুমিকো বলছে যে সে সমস্যায় পড়বে না স্যার। এই বলে সে ওই ছাত্রদের নিয়ে যায় এবং ক্লাসে আসার পর তারা অপরাধ বোধ করে যে আমরা জানতাম না যে বাইক গ্যাং এত বিপজ্জনক। তাকাশি কিছু একটা ভাবছে এবং তারপর দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে। যখন সে জিজ্ঞাসা করে কি ব্যাপার, সে বলে না, আমাকে আজই এই সমস্যাটি শেষ করতে হবে। পরের দৃশ্যে কুমিকো ক্লাসে আসে এবং জিজ্ঞাসা করে যে তাকে কোথায়। তারা বলে যে আমাদের আশঙ্কা যে সে হয়তো ওই বাইক গ্যাংয়ের সাথে লড়াই করতে গিয়েছিল। তারপর সে কুমকুমকে ধমক দেয় যে আরে তুমি কেমন বন্ধু, সে তোমার জন্য ওই বাইক গ্যাংয়ের সাথে লড়াই করেছিল এবং এখন তোমরা সবাই তাকে একা সেখানে যেতে দিয়েছো। বলো বন্ধুরা কেমন আছো? যদি তুমি বন্ধু হও তাহলে তোমারও বন্ধুত্ব বজায় রাখা উচিত। শিখো। এবং তারপর রিও তাদের বলে যে দেখো, আমিও তোমাদের সবার মতোই একটা নষ্ট ছেলে ছিলাম, আমি কারো কথা শুনিনি। তারপর কুমিও ম্যাডাম আমার ক্লাস টিচার হয়ে এসেছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন বন্ধুত্ব কি, একসাথে থাকা কি। যখন কোনো বন্ধু বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়াও, বলে ভয় পেও না। সে চলে যায় এবং তার কথাগুলো এমন প্রেরণা হয়ে ওঠে যে অন্য পক্ষের অন্য সব ছাত্র এই বাইক গ্যাংয়ের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সে চলে যায় এবং বলে যদি তোমার আমার প্রতি ক্ষোভ থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করো, যদি তুমি আমার বন্ধুদের সাথে কিছু করো তাহলে খুব খারাপ হবে। বাহ, তুমি এত সাহসী। আমরা কি ভাবিনি যে এই কথা বলার পর সে তাকাশিকে মারতে শুরু করে। সে অনেক মারামারিও করে, কিন্তু সে একা কি করতে পারে। এবং তারপর হঠাৎ দেয়াল ভেঙে যায় কারণ কুমিকো প্রবেশ করে। সে জিজ্ঞাসা করে যে তারা আমার ছাত্রের উপর হাত তোলার সাহস কিভাবে করে এবং তাদের নেতাও দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অন্য কেউ এই কাপুরুষকে বাঁচাবে। সে ভয় পেয়ে কুমিকোকে আক্রমণ করে, কিন্তু কুমিকো স্থির থাকে। সে বিশ্বের প্রতিটি মার্শাল আর্টে বিশেষজ্ঞ এবং বিপজ্জনক ইয়াকুজা গ্যাংয়ের সদস্য। সে তাদের সাথে এমনভাবে লড়াই করে যে তাকাশির মুখ খুলে যায় যে বাহ, একটা প্রচণ্ড লড়াই চলছে। এবং তারপর একজন লোক কুমিকোকে মারতে আসে, কিন্তু একটি হাত সেই লোকটিকে ধরে ফেলে এবং এটি আর কেউ নয়, রেয়ের হাত। তাহলে কি এমন ছিল যা তাদের সবাইকে বলের মতো এখানে সেখানে ছুঁড়ে মারল? অবশেষে বাইক গ্যাং তাদের জীবন বাঁচাতে পালিয়ে যায়। তারপর অন্য ছাত্ররা এসে তাকাশির কাছে ক্ষমা চায় এবং বলে যে ভাই, আমরা তোমাকে এভাবে একা ঝামেলায় যেতে দেব না, আমরা সবসময় সত্যিকারের বন্ধুর মতো একসাথে থাকব। কিন্তু তাকাশি কুমিকোকে জিজ্ঞেস করে তুমি এভাবে লড়াই করা কোথা থেকে শিখলে? তুমি একেবারেই অদ্ভুত। কুমিকো বলে এতে শেখার কি আছে, যখন তোমার কাছের কেউ বিপদে পড়ে তখন তোমাকেই তাকে বাঁচাতে হবে। এর জন্য আমরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। আমিও একই কাজ করেছি। যদি কেউ আমার ছাত্রদের ক্ষতি করার চেষ্টা করে আমি তাদের শিক্ষা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি। ভবিষ্যতে তোমরা সবাই একসাথে বসবাস করাই তোমাদের শক্তি। কুমিকোর অনুপ্রেরণামূলক উক্তি শিক্ষার্থীদের হৃদয় স্পর্শ করে এবং তারাও কুমিকোকে পছন্দ করতে শুরু করে। পরের দিন থেকে সবাই কুমিকোর সব কথা শোনে এবং তাকে অনেক সম্মান করে। সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু তারপর আরেকটি সমস্যা দেখা দেয়। দুজন পুলিশ অফিসার স্কুলে এসে বলেন যে আপনার স্কুলের আগের ব্যাচের একজন ছাত্র মাদক ব্যবসায়ী হয়ে গেছে। তারা তোমাকেও একই বিষয়ে জিজ্ঞাসা করতে এসেছে। কুমিকো এখন হতবাক এবং মনে মনে ভাবছে যে এটা হতেই পারে না, সে আমার ছাত্র হতে পারত, অন্য কেউ হতে পারত। তারপর সে কুমিকোকে একটি মানি ব্যাগ দেখায় এবং বলে যে আমরা একটি ঘাঁটিতে অভিযান চালাতে গিয়েছিলাম, এটি সেখানে পড়েছিল, তাই আমাদের সন্দেহ হয়েছিল এবং আমরা ফোনও করেছিলাম, কিন্তু সে ফোন ধরছে না এবং সে নিজেই কোথাও লুকিয়ে আছে। দেখো, যদি তুমি তার সাথে যোগাযোগ করো তাহলে অবশ্যই আমাদের জানাবে। কুমিকো তৎক্ষণাৎ তাকে খুঁজতে বের হয়, কিন্তু প্রিন্সিপাল বলেন যে সে আর আমাদের স্কুলে পড়ে না। তাকে খুঁজে বের করার চেষ্টায় নতুন কোনো ঝামেলা তৈরি করো না। কুমিকো দাঁড়িয়ে বলে সে বর্তমানে এখানে পড়াশোনা করছে কিনা সেটা অন্য বিষয়। একবার সেই ব্যক্তি আমার ছাত্র হয়ে গেলে আমি তাকে সারা জীবন আমার ছাত্র হিসেবে বিবেচনা করব। অর্থাৎ বন্ধুরা, এখানে স্পষ্ট যে সে কেবল তার ছাত্র ছিল। তিনি আরও বলেন আমার কোনো ছাত্র যদি কোনো সমস্যায় পড়ে আমি তা সহ্য করব না। কুমিকো চলে যায়। বন্ধুরা, ওই ছাত্রের নাম জয়েন। তারপর জয়েনের বার্ধক্য। সহপাঠীরা কুমিকোর সামনে এসে বলে যে তুমি যদি জয়েনকে খুঁজতে যাও তাহলে আমরাও তোমার সাথে যাব, সে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। তারা একসাথে জয়েনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে তারা জেনকে দেখায় যে লুকিয়ে কোথাও যাচ্ছে। কুমিকো তাকে ফোন করে, কিন্তু সে আসে না এবং পুলিশের ভয়ে লুকিয়ে থাকে।
রিও তার স্কুলের কাজ শেষ করে বাড়ি ফিরছে। ঠিক তখনই সে ডি সেকশন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পায়। যখন সে গিয়ে খোঁজ করে তখন সে জানতে পারে যে জৈন সেখানে লুকিয়ে আছে। সে ভয়ে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই কুমিকো এবং জেইনের বন্ধুরা সেখানে আসে। কুমিকো জিজ্ঞেস করে, তুমি আমাদের এবং পুলিশের কাছ থেকে এভাবে লুকিয়ে আছো কেন? ব্যাপারটা কি? তুমি কি করেছো? এখন সে বলে যে আমি যখন তোমার ছাত্র ছিলাম তখনও তোমাকে কষ্ট দিতাম এবং এখনো আমার কারণে তুমি এত কষ্ট পাচ্ছ। বলো, আমি তোমাকে এই বিষয়ে টেনে আনতে চাই না কোমি। সে ধমক দেয় যে তুমি হয়তো আমাদের থেকে দূরে থাকতে চাও, কিন্তু তোমার এই বন্ধুরা সকাল থেকে তোমার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে। অন্তত তোমার বন্ধুদের জন্য আমাকে বলো কি হয়েছিল। এবং তারপর সে বলে যে সে একটি ডেলিভারি বয়ের কাজ পেয়েছিল, যেখানে তাকে ক্লায়েন্টদের কাছে পার্সেল পৌঁছে দিতে হতো এবং আরও বেশি টাকাও পেতেন। একদিন যথারীতি সে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়েছিল এবং ক্লায়েন্ট তাকে পার্সেলটি খুলে দেখাতে বলল। জৈন যখন এটি খুললেন তখন তার ভেতরে 3টি মূর্তি ছিল। মক্কেল গাড়ির ট্রাঙ্কে ওই 3টি মূর্তি রাখতে বলেছিলেন এবং জৈন সেগুলো রাখতে যাচ্ছিলেন, কিন্তু তারপর তার পা পিছলে যায় এবং একটি মূর্তি পড়ে ভেঙে যায় এবং তারপর জানা যায় যে সেই মূর্তিগুলিতে মাদক রয়েছে। জৈন ভয় পেয়ে গেল যে সে এত দিন ধরে মাদক সরবরাহ করছে, তাই সে বলল যে এখন আমি কাজ করতে চাই না, আমাকে ছেড়ে দাও। কিন্তু ক্লায়েন্ট তাকে অনেক ধমক দিল যে সে মূল্যবান জিনিসপত্র নিচে ফেলে দিয়েছে এবং ওপর থেকে যেতে চাইছে, এবং তারপর সে চলে গেল এবং তারপর পুলিশের কণ্ঠস্বর শুনে তারা সেখান থেকে পালিয়ে গেল। সে জানো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার মানি ব্যাগটি পড়ে গিয়েছিল এবং তার ভিত্তিতে পুলিশের সন্দেহ হয় এবং তারা তাকে খুঁজতে থাকে। বর্তমানে কুমিকো বলছে, এটুকুই, তুমি কোনো ভুল করোনি, আমাদের জন্য এটাই যথেষ্ট। বাকিটা আমরা আগামীকাল আলোচনা করব। তোমরা সবাই আজ রাতে আমার বাড়িতে থাকো। কুমিকো তাদের তার বাড়িতে নিয়ে আসে। তারপর সে তার পরিবারের সদস্যদের অবিলম্বে খুঁজে বের করতে বলে এই এলাকার মাদক সরবরাহকারী কারা। ওই গুন্ডারা তৎক্ষণাৎ তথ্য নিয়ে আসে এবং বলে যে এই এলাকার অনেক জায়গায় যে ব্যক্তি মাদক বিক্রি করে সে আর কেউ নয়, সেই ব্যক্তি যিনি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে চলেছেন। তার মানে বন্ধুরা, সেদিন যে পার্ক বক্তৃতা দিচ্ছিল, কুম্মি এটা শুনে অবাক হয়েছে, কারণ কয়েকদিন আগে সে সেই লোকটির সাথে করমর্দন করেছিল এবং সে ভেবেছিল যে সে খুব ভালো মানুষ হবে। তার উপর তিনি নির্বাচনে দাঁড়িয়ে জনগণের ভোট পাওয়ার চেষ্টাও করছেন। এখন কুমিকোর কথা শোনার পর শিক্ষার্থীরাও বুঝতে পারে যে পার্কই এই সমস্যার মূল কারণ। তারপর সবাই ঘুমাতে যায়। সকালে যখন কুমিকো ঘুম থেকে উঠে ছাত্রদের দেখতে যায় তখন সেখানে কেউ নেই। যখন তা ঘটে না তখন সে বুঝতে পারে যে এই লোকেরা অবশ্যই আমার কথা শুনেছে এবং তারা অবশ্যই সরাসরি পার্কে চলে গেছে। অন্যদিকে শিক্ষার্থীরা পার্কের মালিকানাধীন একটি আইটি কোম্পানিতে যায়, কিন্তু এখন সমস্যা হলো ভিতরে কিভাবে যাবে। এবং তারপর একটি ভালো সুযোগ আসে বন্ধুরা, কারণ আজ একটি নির্বাচনী প্রচারণা চলছে, এর জন্য এত লোক জড়ো হয়েছে এবং একই অজুহাতে এই লোকেরাও ভিতরে যায়। কুমিকো তার ছাত্রদের থামাতে বেরিয়ে যায়। তারপর রিও বাইকে করে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। ম্যাডাম, তাহলে কি হলো? দুজনেই দ্রুত সেই জায়গায় পৌঁছে যায়। এখন তারা ভেতরে যেতে শুরু করে, কারোর সাথে ধাক্কা খায়। তারপর তারা জানতে পারে যে সেও কুমিকোর একজন পুরনো ছাত্র এবং রিওর বন্ধু। রিও তার বন্ধুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সে বলে, তুমি কি জিজ্ঞাসা করেছো? আমি এখানকার প্রধান ক্যামেরাম্যান, কিন্তু তোমরা সবাই এখানে কেন এসেছো? আরে, সে পরে বলবে কেন সে এসেছে, এখনই আমরা তাড়াহুড়ো করছি। দুজনেই চলে যায়। এখন এখানে ছাত্ররা সেই ভবনের গোপন কক্ষগুলিও পরীক্ষা করতে শুরু করে, কিন্তু কোথাও কোনো মাদক নেই। এবং তারপর জেন তার মক্কেলকে দেখতে পায় যার কাছে সে মাদক সরবরাহ করত। যদি এখানে থাকে তাহলে জিনিসপত্র এখানেই থাকতে হবে। তারা সেই মক্কেলকে অনুসরণ করে এবং এমন একটি ঘরে পৌঁছায় যেখানে প্রচুর মূর্তি রয়েছে। যদি তারা একটি মূর্তি ভাঙে তবে তাতে মাদক থাকে। এখন তাদের কাছে জোরালো প্রমাণ আছে যে এখানে মাদকের কথা বলা হচ্ছে, পদার্থটি লুকানো হচ্ছে। এখন এই প্রমাণের জোরে জয়েনকে রক্ষা করা হবে। সবাই খুব খুশি। ইতিমধ্যে সেই ক্লায়েন্টের গুন্ডারা সেখানে আসে এবং জাইনের দিকে তাকিয়ে বলে যে তুমি এত দূর পৌঁছে আমাদের ঘাঁটি খুঁজে বের করবে। তারা বলে আমরা এটা আশা করিনি এবং বন্দুক তাক করে। এখন এই লোকগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমাদের গল্প শেষ হয়ে গেছে এই ভয়ে। তারপর কিছু শব্দ শুনে সেই
গুন্ডারা ঘুরে দাঁড়ায় এবং কুমি দ্রুত তাদের ঘুষি মারে এবং তারাও অজ্ঞান হয়ে যায়। কুমিকো এবং রিও তাদের মারধর করে এবং অজ্ঞান করে দেয়। কুমি রিওকে সবাইকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। কুমিকো চলে যায়, কিন্তু ছাত্ররা বলে যে আমরা কুমিকোকে সাহায্য করতে চাই ম্যাডাম, আর বলছে চিন্তা করো না, আমার একটা দারুণ পরিকল্পনা আছে। অন্যদিকে কুমিকো নেমে আসে, যেখানে পার্ক তার চমৎকার বক্তৃতা দিচ্ছেন যে আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে সবাইকে পাউডারের অভাব অনুভব করতে দেব না, অর্থাৎ ফেস পাউডার হলো এটাই। যেমন সে মজা করে সত্য বলছে। তারপর কুমিকো সেখানে যায় এবং যেহেতু কুমিকো টিভি সংবাদের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেছিল, এখন সকলের দৃষ্টি কুমিকোর দিকে যায়। তাই সে সবার সামনে বলে, যদি তোমার মতো খারাপ লোক এই দেশের রাষ্ট্রপতি হয় তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি মাদক সরবরাহকারী হয়ে গেলে। তুমি বলো তোমার কোম্পানিতে কত কিলো মাদক লুকানো আছে। সে বলে, আচ্ছা তুমি আমার বিরোধী, তুমি মিথ্যে অভিযোগ করছো যে আমি পার্টি থেকে টাকা নিচ্ছ, খুব ভালো। তারপর পেছন থেকে পর্দায় একটি ভিডিও দেখানো হয় এবং তোমার মনে থাকবে যে সে ক্যামেরাম্যানের বন্ধু হওয়ায় সে সেই জায়গার ভিডিও রেকর্ড করেছিল যেখানে মাদক রাখা হয়েছিল। এবং এখন শুধু পুরো মিডিয়াই নয়, সাধারণ মানুষও পার্কের বাস্তবতা সম্পর্কে জানতে পারে এবং তার ওপর থুথু ফেলে চলে যায়। পার্ক রেগে তার গুন্ডাদের তাকে ধরে অনেক নির্যাতন করার নির্দেশ দেয়। ধরো সে আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে, কিন্তু সে জানে না কোমি কতটা বিপজ্জনক, ইয়াকুশা গ্যাংয়ের সর্বশেষ উত্তরাধিকারী। ইতিমধ্যে ছাত্ররাও এসে পার্কে গ্রেফতার করে। কোমিগো বলে যে এখন তোমার আর কোনো বিকল্প নেই, চুপচাপ আত্মসমর্পণ করো, কিন্তু সে বন্দুক তাক করে। ইতিমধ্যে পুলিশ বাইরে আসে এবং পার্কের কাছে বন্দুক থাকার কারণে সে কাউকে ভেতরে ঢুকতে দেয় না। কিন্তু তাকাশি এবং তার বন্ধুরা বলে যে আমাদের শিক্ষিকা ভেতরে আছেন, তার কিছু হবে না, আমরা তাকে, কুমিকোর পরিবার এবং অধ্যক্ষকে বাঁচাতে যাচ্ছি। এই সব টিভিতে দেখার সময় কুমিকো পার্ককে ব্যাখ্যা করতে শুরু করে যে এমন কোনো মানুষ নেই যারা ভুল করে না। নিজের ভুল স্বীকার করা এবং সংশোধন করা একজন ভালো মানুষের লক্ষণ। মাদক বিক্রি করে এদেশের পরবর্তী প্রজন্মের মানুষের জীবন নষ্ট করবেন না। এটা করে তুমি কি অর্জন করতে চাও? ভুল পদ্ধতি অবলম্বন করে যদি আপনি রাষ্ট্রপতি হন, তবুও এর লাভ কি হবে? এখনো সময় আছে নিজের ভুলগুলো শুধরে ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করার। এইভাবে কুমিকো পার্কেরও মগজ ধোলাই শুরু করে। তার দিকে বন্দুক তাক করে, তখন সে প্রায় কুমিকোর সাথে একমত হয়ে গিয়েছিল। তারপর কুমিকো তার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলে যে তাকে কিছু করো না, তারও উন্নতির সুযোগ পাওয়া উচিত। এখন এই কথা শুনে পার্ক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বন্দুক নামিয়ে আত্মসমর্পণ করে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সে কুমিকোর ছাত্রদের বলে যে তোমরা সত্যিই খুব ভাগ্যবান যে এমন একজন শিক্ষক পেয়েছো, তোমাদের সবারই ভবিষ্যৎ আছে। ভাইরা খুব ভালো হবে আর এই সব টিভিতেও দেখানো হবে। এভাবেই কুমিকো জেইনের সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল। এখান থেকে দৃশ্যটি কেটে যায় এবং পরের দিন কুমিকো স্কুলে যাচ্ছে। সে ভয় পাচ্ছে যে গতবার প্রিন্সিপাল তাকে ফোন করে বলেছিলেন যে জনসমক্ষে তোমার প্রতিভা দেখাও না। এখন আমি এত বড় কেলেঙ্কারি তৈরি করেছি, আমি জানি না প্রিন্সিপাল এবার কি করবেন। আর যখন সে তার ক্লাসে যায় তখন প্রিন্সিপাল তাকে খুব ভালোভাবে স্বাগত জানান এবং তার প্রশংসা করেন। তারপর কুমিকো জানতে পারে যে টিভিতে কুমিকোর কথা শোনার পর অনেক অভিভাবক তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করাতে এসেছিলেন, কারণ সবাই চায় কেবল কুমিকো তাদের সন্তানদের পড়াক। এইভাবে অধ্যক্ষও খুশি, কারণ ভাইয়ের আয় বেড়েছে। কুমিকো ইতিমধ্যেই খুশি। এখন কুমিকো তার ক্লাসকে অর্থাৎ ডি বিভাগের শিক্ষার্থীদের বলে, এখানে রিও আছে, প্রশিক্ষণ শেষ হয়েছে, তাই আমরা তাকে বিদায় জানাতে একটা পার্টির আয়োজন করব এবং হ্যাঁ, আমরাও একটা খেলা খেলবো, কিন্তু সবাই চুপচাপ বসে আছে। তারপর তাকে সে এগিয়ে এসে বলে, একবার খেলে কি লাভ হবে, চলো খেলি, দেখি কুমিকো ম্যাডাম জিতেন নাকি আমরা জিততে পারি। সবাই আনন্দের সাথে খেলাটি খেলতে যায় এবং কুমিকোর সমস্ত ছাত্র ভালো মানুষ হয়ে ওঠে এবং ভালো কাজ করে। বন্ধুরা, এই ছবিটি এটি দেখানোর মাধ্যমে শেষ হয়। আচ্ছা, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি আপনি এই সিনেমার অর্থ বুঝতে পারেন তাহলে মন্তব্যে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গল্পটি ভালো লেগে থাকে, যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের যত্ন নিও। দেখার জন্য ধন্যবাদ।